আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। দায়িত্ব পাবার এক মাসও হলো না, এর মধ্যেই ৮ জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পুনর্বন্টন। এটার কারণ কি? এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো চাওয়া হয়েছে। এটার পেছনেই বা রহস্য কি? এদিকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করেছে। তারা উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তার চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। এসব নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একদম শেষে একটা ছোট্ট বাট ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ। আসসালামু আলাইকুম এবং আদাব। নতুন মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন জনাব তারেক রহমান এবং তাতে ৮ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া ছিল এবং এই ৮ জন প্রতিমন্ত্রী সবাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু এক মাসও পার হলো না, কেন তাদের এই মন্ত্রণালয়ে কাটছাঁট হলো? কেন পাখি উড়বার আগেই ডানা ছেটে দেওয়া হলো? প্রথমেই বলি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকিকে আপনারা সবাই চেনেন, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, টক শোতে দেখেছেন। নীতি নৈতিকতা, মানে তাকে আপাদমস্তক নীতি এবং নৈতিকতা তাকে ঘিরে থাকে। অসাধারণ বাগ্মিতা এবং কথাও সেরকম বলেন। এবং তার দিকে তাকিয়ে আমিও মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত সৎ হয় কি করে। একদম সাচ্চা বিপ্লবী যাকে বলে, এই সাচ্চা বিপ্লবী জোনায়েদ সাকি গত 18 মাস ডক্টর ইউনূসের যে অবৈধ শাসন আমল, সেই শাসন আমলে সচিবালয়ে আতঙ্কের নাম ছিল। তিনি 18 মাসে এত 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 তদবির করেছেন, অন্যায্য তদবির, টাকার বিনিময়ে তদবির, এবং এত অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন যে সচিবালয়ে জোনায়েদ সাকিকে দেখলেই লোকজন আতঙ্কিত বোধ করত। আমরা যাদের মাথায় তুলে রেখেছি নীতি নৈতিকতার একদম, মানে বলা যায় যে এর মতো মানুষ হয় না, সেই মানুষগুলোর গত 18 মাসে যে রূপটা আমরা দেখলাম, যে স্বরূপটা উন্মোচিত হলো, সেটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের। এবং জোনায়েদ সাকি একজন। এই জোনায়েদ সাকি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথমেই কি করেছেন, তার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আবার পুনর্বাসন করার জন্য তিনি ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেকটা বেসরকারি ব্যাংকে ফোন করে এমডিদের সাথে কথা বলেছেন। তিনি বিভিন্ন ঋণ খেলাপি শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করেছেন সেই ঋণ অ্যাডজাস্ট করার জন্য, বা নানা রকমের অবৈধ তদবির। তার যেহেতু ক্ষমতায় না থেকে 18 মাসে সচিবালয় একদম কাঁপায় ফেলছে, আর এখন তো সে নিজেই মন্ত্রণালয়ের আপ মন্ত্রী। এইটা কিন্তু চাওয়ার হতে বেশি সময় লাগেনি। সুতরাং তাকে ডানা ছেটে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জোটের সাথী হিসেবে এবং সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন থেকে জয়লাভ করেছিলেন। এইসব লোক স্বতন্ত্র নির্বাচন বা নিজের দল থেকে নির্বাচন করলে 500-1000-এর বেশি ভোট পায় না। তো বিএনপি তাকে সংসদে এনেছে, কিন্তু এক মাসও তাকে যে দায়িত্ব দিয়েছিল পুরোটাই রাখতে পারেনি। আরেকজন হলো ববি হাজ্জাজ। তার চালনে বলনে পুরো স্টাইলিশ বয়। সে ববি হাজ্জাজকে দিয়েছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোর প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়েই বললেন বাংলাদেশের শিক্ষা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর লোকজন যায় বাংলাদেশে পড়তে যাবে। মানে বাংলাদেশে কি এই লোকগুলো বসবাস করে? আমার তো ধারণা ছিল পৃথিবী সম্পর্কে এদের অনেক জ্ঞান আছে, এরা স্মার্ট লুকিং বয়স। এবং সে বেশ উদ্ভট কথাবার্তা হয়েছে, তাকে ছেটে দেওয়া হয়েছে ডানা। তাকে এখন শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। বিকাশ নুরু, ডাকসুর এক্স ভিপি নুরু, তিনি পেয়েছিলেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। তিনিও ফোন করে দাপট দেখানো, ক্ষমতার অবৈধ প্রভাব এগুলো শুরু করে দিয়েছিলেন, তারও দানা কাটা হয়েছে। এরকম 8 জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে তাদের দানাটা ছেটে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিগত সরকারের মতো তিনি এই ভুলটা করবেন না।
তিনি 6 মাস পরে মন্ত্রীদের পারফরমেন্স রিভিউ করবেন এবং যারা যারা পারফর্ম করতে পারবে না তাদের তিনি সরিয়ে দেবেন। তিনি বলেছেন যে আগের সরকার বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বানাতেন এবং সেই মন্ত্রীর পারফরমেন্স যাই হোক তাকে সাধারণত টার্ম শেষ করতে দেওয়া হতো। 2-1 জনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, কিন্তু তারেক রহমান সেটা করবে না। আওয়ামী লীগের একটা যুক্তি ছিল, তারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মন্ত্রী বানাতেন, এর মাধ্যমে তারা পেরিফেরিতে নেতাদের ক্ষমতায়ন করতেন, কিন্তু পারফরমেন্স অনেকেই ঠিক মতো পারফর্ম করতে পারেনি। অনেকেই দুঃখ করে বলেছেন যে আওয়ামী লীগ এ টিম নিয়ে না, আওয়ামী লীগ শেখ হাসিনার সি টিম নিয়ে খেলতে ভালোবাসেন, এটা অনেকে বলেছেন। তো যাই হোক, প্রতিমন্ত্রীরা সেই পাখিদের মতো উড়িবার আগেই যার ডানা ছেটে দেওয়া হলো। আর একটা নতুন ঘটনা আমরা দেখছি, আসিফ মাহমুদ ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এই ইনুস চলে যাওয়ার পরেই কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ডক্টর ইনুস, অসংখ্য অভিযোগ, শত শত অভিযোগ দুদকে জমা পড়েছে। অনেকে বেনামে, অনেকে স্বনামে, অনেকে প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছে। তো এখন প্রথমে আসিফ মাহমুদ ভুঁইয়ার ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়েছে, তারপরে আরো কয়েকজন, রিজওয়ানা হাসান আরো কয়েকজন উপদেষ্টা এবং একজন ব্যক্তিগত সহকারীরও দেখলাম যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ব্যাংক স্টেটমেন্ট সে পাবলিকলি শো করেছে এবং সেখানে ইন্টারেস্টিং হলো তার বউয়ের অ্যাকাউন্টে আছে 512 টাকা এবং সেখান থেকে মাত্র 2 টাকা তিনি তুলেছেন এবং অ্যাকাউন্টটি তিনি খুলেছেন 1 মে, সাধারণত সরকারি ছুটির দিন, এবং ওই দিন কোনো ব্যাংক খোলা থাকে না। আমি জানি না বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এরপরে অন্যান্য উপদেষ্টারাও ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন এবং জমা দিয়ে তারা দাবি করছেন যে দে আর ভেরি ক্লিন। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার কথাই যদি ধরি, তার ওয়েস্টিনে খাওয়া, তার এক একটা নাইকি জুতা যেগুলোর দাম 1 লাখ 1.5 লাখ টাকা বা আরো বেশি, তার চলন বলন, এগুলোর সাথে তার যে ব্যাংক স্টেটমেন্ট এটা মেলে না। তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি, তার এলাকায় তার যে অ্যালটমেন্ট সেখান থেকে দুর্নীতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেটা কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে প্রমাণ হবার মতো? আজকাল দেখা যাচ্ছে যে তারা ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখতেছে। এই যে বৃহত্তর সিলেটের এক সমন্বয়ক দেখলাম মেহাদি, তারও এই 40 লাখ টাকা নাকি ক্রিপ্টোকারেন্সিতে পাওয়া গেছে, ইন্ডিয়ায় যে তাও। সো এইসব ব্যাংক স্টেটমেন্ট দুর্নীতি যদি ধরতেই চান, তাহলে এই যে রিজওয়ানা, আসিফ ভুঁইয়া, ব্যাংক স্টেটমেন্ট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, বাট এদের গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করে এক্সটেন্সিভ তদন্ত করা উচিত। এদের যে ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবগুলোর ফরেন্সিক এক্সামিনেশন করা উচিত এবং এদের জিজ্ঞাসাবাদ করলে এদের বিরুদ্ধে অভিযোগ তো এই দুর্নীতির টাকা এরা বিদেশে পাচার করেছে, সেই জায়গাটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে। সেইটা যদি না করা হয়, এই ব্যাংক স্টেটমেন্ট তলব করে যদি দুদক তাদের মানে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় যে না এরা কোনো দুর্নীতি করেনি, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সো এই যে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বা এই নাম কস্তে তদন্ত করা হচ্ছে, এটা কি আসলে তারা দুর্নীতি করেছে সেটা খুঁজে বের করবার জন্য, নাকি তাদের একটা ক্লিন সার্টিফিকেট ধরায় দেওয়ার জন্য, যাতে বলতে পারে তারা বুক ফুলিয়ে যে তারা কোনো দুর্নীতি করেনি? অলরেডি ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তিনি 1 পয়সাও নাকি দুর্নীতি করেনি। এরকম ডাহা মিথ্যা কথা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কথা বলতেন না, দ্যাটস ফাইন। এত বড় গলা, চোরের মার বড় গলার মতো অবস্থা হচ্ছে তার এই যে সাব রেজিস্ট্রারদের পোস্টিং, বদলি, এসব নিয়ে তিনি যে পরিমাণ টাকা ঘুষ খেয়েছেন, রিমান্ড, মামলা, জামিন, এই যে কত কত, তার বিরুদ্ধে তো 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। সো এইগুলো আসলে যদি সরকার আসলেই এই দুর্নীতি উদ্ঘাটন করতে চায়, দেয়ার আর ওয়েজ এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি ফলোড। না হলে এই লোক হাসাবেন না, তাদের এই ক্লিন সার্টিফিকেট দেবেন না। এদিকে আজকে জামাতে ইসলাম যেটা করলো, জামাতে ইসলাম এখন নতুন করে গো ধরছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং রিজওয়ানা হাসান চৌধুরী খুব গর্ব করে বললেন আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি। আমি তো বুঝলাম না জামাতকে ঠেকানো না ঠেকানোর উপদেষ্টারা কারা? এটা তো তাদের ভাষায় যদি বলি, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে সেখানে তারা ঠেকাইলেন কাকে, উঠাইলেন কাকে, বসাইলেন কাকে, এটা কি কথা? নাকি রেজওয়ানা হাসান খুব সুচিন্তিত ভাবে এই স্টেটমেন্টটা দিয়েছেন যাতে জামাতের হাতে
আন্দোলনের একটা সিরিয়াস ইস্যু তুলে দেওয়া যায় এবং এটা বিএনপির উপর একটা চাপ প্রয়োগ করা যায়। রিজওয়ান হাসানকে এর সন্দেহের কারণ হলো তিনি বিশিষ্ট রাজাকার কন্যা। সো পলিটিক্সে আমরা যেটা একদম খোলা চোখে দেখি, এটা আসলে এত সহজ সরল না। এবার পবিত্র রমজান মাস চলছে, আপনারা জাকাত ফিতরার টাকা দান করবেন। আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য মতো, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা আমাদের পরিচিত মাদ্রাসায় টাকা দেই। আমরা এই যে দান খয়রাত করছি, এটা আসলে কাকে দিচ্ছি? আমাদের এই দান খয়রাতের টাকা নিয়ে জঙ্গিরা কি উৎসাহিত হচ্ছে? আমাদের টাকা কি পরোক্ষভাবে জঙ্গিবাদকে পালতেছে, জঙ্গিবাদকে উৎসাহিত করতেছে, লালন পালন করতেছে? এই প্রশ্নটা করুন এবং খুব যাচাই করে বেছে আপনার জাকাত ফিতরার টাকা দিন। আমাদের সবারই গরিব আত্মীয় আছে, আশেপাশে গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদের দিন, কিন্তু এমন কোনো মাদ্রাসায় টাকা দেবেন না যারা জঙ্গি পালে। জাকাত বা ফিতরা দেওয়ার আগে একটু ভাবুন, রমজানে আপনার দান শেষ পর্যন্ত কার কাজে লাগছে? মানুষের উপকারে, নাকি মব আর তৌহিদি জনতা তৈরির তহবিলে? মাদ্রাসা বা এতিমখানায় দিলেই দায়িত্ব শেষ? এই নিরাপদ ভাবনা ঝেড়ে ফেলুন। আপনার দান সঠিক মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা সেই নিশ্চয়তা দেখার দায়িত্ব কিন্তু আপনারই। দান ইবাদত ঠিক, কিন্তু অন্ধ দান নয়। মানুষ বাঁচান, কারণ আজ দয়ার নামে অনেক জায়গায় হয়ে উঠেছে উগ্রবাদ আর নৈতিক পচনের কারখানা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ থেকে আমাদের এখানে সহ বিশ্বের অনেক দেশেই পবিত্র রমজান শুরু হয়েছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সম্প্রতি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মান নিয়ে আর কথা বলবো না, শুধু এটুকু বলতে চাই যে নির্বাচনের আগে দেশে বিদেশে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে এবার নিশ্চিতভাবে জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। এমনকি এই ইলেকশনের আগে যারা দেশ থেকে ঘুরে এসেছে, বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে ভাই এবার জামাত ক্ষমতায় আসবে। তারা অনেক রকমের পরিসংখ্যান দেখালো, অনেক কিছু দেখালো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা ঢেউ তুলেই ফেলেছে, একটা ন্যারেটিভ তারা প্রায় এস্টাবলিশ করে ফেলেছিল যে এবার জামাতি ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচনে আপনারা দেখেছেন জামাতি ইসলাম এককভাবে সিট পেয়েছে 68টা, আর তাদের 11 দলীয় জোট সব মিলে তারা সিট পেয়েছে 77টা। ক্ষমতায় যাবে নিশ্চিত অবস্থার একটা দল যখন 77টা সিট পায় জোটগতভাবে, তখন তাদের এই ব্যর্থতার কারণ কি, এটি নিয়ে তাদের একটি মূল্যায়ন হয়েছে সম্প্রতি, এবং আমি একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেয়েছি 4 পৃষ্ঠার। সেই রিপোর্টটা তারা নির্মোহভাবে নিজেদের রাজনৈতিক অর্জন এবং এই নির্বাচনী ফলাফলটাকে বিশ্লেষণ করেছে। যদিও জামাতের আমির বলেছেন যে তাদের সিট তিনি 4 গুণ বাড়িয়েছেন, কারণ স্বাধীন বাংলাদেশে জামাতি ইসলাম সর্বোচ্চ সিট পেয়েছিল 91 সালের সংসদ নির্বাচনে, 18টি আসনে তারা জয়লাভ করেছিল। আর এবার সে 18-র 4 গুণ প্রায় বলা যায় আর কি, 68টা সিট পেয়েছে, কিন্তু ক্ষমতায় তো যেতে পারেনি। তাদের এই আত্মমূল্যায়নের যে রাজনৈতিক রিপোর্টটা, সেখানে বলা হয়েছে যে জন্মের পর থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের সরকারে তাদের লোক, প্রশাসনে তাদের লোক, 64টা জেলার ডিসিদের মধ্যে 50টার বেশি ডিসি তাদের মতের অনুসারী। সুতরাং তারা আর কখনো এরকম অনুকূল পরিবেশে নির্বাচন করেনি, কিন্তু সেই নির্বাচনটা তারা এতটা অনুকূল পরিবেশে করেছে। পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। শুধু যে নির্বাচন থেকে দূরে রেখেছে তা না, তারা আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এদিক দিয়েও তাদের এই নির্বাচনে কিন্তু ব্যাপক অনুকূল পরিবেশ ছিল, কিন্তু দেখা গেল যে ফলাফলে তারা সেই মানে পজিটিভ সিচুয়েশনটাকে ক্যাশ করতে পারেনি। বরং এই সময় তাদের নেতাদের যে আচরণ, এক একজন নেতার কথাবার্তায় মনে হতো যে তারা ক্ষমতায় চলে গেছে। তাদের
বিশেষ করে তাদের যে ছাত্র শিবির আছে এবং তাদের যে অনুসারী আছে, তাদের যেসব কথাবার্তা, তাদের যেসব মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যেসব অবস্থান, তারা পাকিস্তানি সংস্কৃতি লালন পালন করছে, কাওয়ালি অনুষ্ঠান করছে, কথায় কথায় ৭১কে অসম্মান করছে, এই সব মিলিয়ে দেশব্যাপী কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপিনিয়ন ডেভেলপ করেছিল। এবং আমি আজকেই খবর পেলাম একজন ৬৫ বছরের একজন হিন্দু নারী, তিনি বললেন যে তার খুব কষ্ট হয়েছিল, তিনি আওয়ামী লীগের সমর্থক, তিনি জামাতের উত্থান ঠেকানোর জন্য তিনি ইচ্ছের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিয়েছেন। তো সারা দেশে জামাত তাদের আচরণের কারণে, তাদের ছাত্র সংগঠন, অন্য সব তাদের বিহেভিয়ার, তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে অবস্থান, সব মিলিয়ে পুরা জাতির একটা মেজরিটি অংশকে তারা কিন্তু তাদের এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়েছে, যার ফলাফলের রিফ্লেকশন কিন্তু এবারের এই নির্বাচনে হয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করেনি। এবং তাদের এই বাড়াবাড়ি, মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের লুকোচুরি, ৭১-এ তাদের ভূমিকা, এইটার থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। যদিও জামাতের আমির নানানভাবে সেই জন্ম থেকে আজ পর্যন্ত যদি ভুল করে থাকি, যা যা ভুল করেছি সবকিছুর জন্য মাপ চাই, কিন্তু স্পেসিফিক ৭১ প্রশ্নে কিন্তু তারা স্পষ্ট করেনি এবং সেটার মাসুল দিয়েছে তারা, সেটার ফল ঘরে তুলেছে বিএনপি। যেহেতু নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ছিল না, সুতরাং বিএনপি এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েই তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। বিএনপি অনেক পোলাইট অ্যাপ্রোচ ছিল, যেখানে জামাত খুব অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল, মানুষ এটা পছন্দ করেনি। তো এখন জামাতের সর্বশেষ যে মন্তব্যটা, সেটা হলো যে এত অনুকূল পরিবেশে যদি আমরা নির্বাচনে জয়লাভ না করতে পারি, তাহলে ভবিষ্যৎ কি এই দলটা? এই মূল্যায়নে আরো বলা আছে যে তারা যে ৭৭টা সিট পেয়েছে জোটগতভাবে, তার মধ্যে ১২টা সিট তারা শেষ মুহূর্তে নেগোশিয়েট করে চেয়ে নিয়েছে। যেমন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক নির্বাচনে পরাজিত হয়েছিলেন, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সেখানে জয়লাভ করেছিল বিএনপির প্রার্থী কায়ুম। বিএনপির আরেক প্রার্থী, যিনি পরবর্তীতে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, মিস্টার আমিনুল হক, মিস্টার আমিনুল কিন্তু জয়লাভ করেছিল, তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। এরকম ১২টা আসনে ফোনের মাধ্যমে বিএনপির সাথে নেগোশিয়েট করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে তারা কনসার্ন, তারা কিছুটা হতাশ এবং তারা মনে করে যে ভবিষ্যতে তো এরকম সিচুয়েশন নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের আরো চিন্তা ভাবনা করা দরকার। এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিয়েছেন তারেক রহমান। তার ভাষণটি প্রচারিত হবার কথা ছিল সন্ধ্যা ৬টার দিকে, কিন্তু ভাষণটি আলটিমেটলি প্রচারিত হয়েছে রাত ৯টা ৪৫ মিনিটে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে, সুতরাং গত রাত থেকে তারাবির নামাজ শুরু হয়েছে। তো তারাবির নামাজের কাছাকাছি সময়ে এই ভাষণ সম্প্রচারটা অনেকেই প্রশ্ন তুলেছে এবং কেউ কেউ বলেছে যে এই দলে, এই সরকারে কেউ কি ছিল না যে একটু মনে করিয়ে দেওয়া যে রোজার দিন তারাবির এই সময়ে রাত ১:৩০টায় ভাষণ প্রচারের খুব একটা ভালো সময় না, এটা নিয়ে কথা উঠেছে। নিয়ে আমি বললাম, আজকে যমুনায় ডক্টর ইউনূসের শেষ দিন, তিনি আজকে সন্ধ্যায় যমুনা ছেড়ে চলে যাবেন, তার ব্যক্তিগত বাসভবন আছে গুলশানে, সেখানে চলে যাবেন। আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে একটা ভিডিও ক্লিপ দেখায় বলা হচ্ছে যে ডক্টর ইউনূস একা একা একটা ট্রলি টানতে টানতে চলে যাচ্ছে। এটা একটা পুরনো ভিডিও ফুটেজ। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। কাল থেকে যমুনা ঝাড়ফুঁক শুরু হবে এবং যতদূর খবর পেয়েছি তারেক রহমান শুরুতে যমুনাতেই উঠবেন। এদিকে আমাদের যে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে গিয়ে তার দায়িত্ব
কাজ শুরু করেছেন এবং তিনি বলেছেন যে দেশে মবের শাসন, যে মবের সন্ত্রাস, সেটা শেষ। এবং তিনি আরো বলেছেন যে 5ই আগস্ট সহ তারপরে যতগুলো মবের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য মামলা করা যেতে পারে। এই যে তিনি বললেন যে মবের সন্ত্রাস শেষ, তিনি যখন এই কথাগুলো বলছেন তখনই আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির লোকজন সহ, এমনকি কোথাও কোথাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক বা তাদের চেলাপেলারা, তারা এখনো মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে বোধহয় কেউ ব্যানার টানিয়েছিল, এর জন্য ছাত্র দলের নেতা জাকির, যাকে অনেকে সন্ত্রাসী জাকির বলে থাকে, তার লোকজন গিয়ে মব সন্ত্রাস করেছে, যারা এই আওয়ামী লীগ অফিসে গিয়ে ব্যানার বা পতাকা উড়িয়েছিল। তো একদিকে মন্ত্রী হিসেবে আপনি যখন বলছেন যে দেশে মব সন্ত্রাস আর হবে না, ঠিক তখনই দেখছি যে আপনার দলের লোকজনই এবং এইসব করছে। এবং সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এইসব সন্ত্রাসী জাকিররা যদি প্রশ্রয় পেতে থাকে তাহলে আপনাদের জনপ্রিয়তা হারাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ক্ষমতার শুরুতে যেটা বলছিলাম যে হানিমুন পিরিয়ডে থাকে নেতাকর্মীরা, তারা ঠিক বুঝতে পারে না, কিন্তু এর মধ্য দিয়েই সময় খুব দ্রুত গড়িয়ে যায় এবং এইসব জাকিররা কিন্তু একটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।